ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা। নাফিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাফিজা, আপনি জানেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গা প্রতিনিধিত্ব দেখতে চায় বাংলাদেশ। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি প্রক্রিয়ায় হবে এবং এ সম্পর্কে নিরাপত্তা উপদেষ্টা আর কিছু বলেছেন কিনা? আপনি জানেন যে আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি সাম্প্রতিক সময়ে তিনি এই পদে এসেছেন এবং একই সাথে কিন্তু তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলা চলে বা বিশেষ দূত বলা চলে। তো সেই হিসেবেই কিন্তু তিনি রোহিঙ্গা এবং যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তিনি তত্ত্বাবধান করেন। তিনি প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে আমরা তাকে জিজ্ঞেস করছিলাম আসলে আপনি জানেন যে ইতিমধ্যে বিভিন্ন আলোচনা হচ্ছে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাংলাদেশ কেন করছে সেই ব্যাপারে, কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে নেপিদো থেকে জান্তা সরকার একটি চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুটা অসন্তোষ হয়ে। তো সেই বিষয়ে বলতে গিয়েই তিনি আসলে বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিবেশী, যদি আমরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দেখি, প্রতিবেশী আরাকান আর্মি আছে এবং তার সাথেই তারা যোগাযোগ করবে। এবং সেখান থেকে তিনি জানতে পেরেছেন যে আরাকান আর্মি ওখানে একটি নতুন প্রশাসন গঠন করতে যাচ্ছে। রাখাইন রাজ্য কিন্তু ইতিমধ্যে পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আরাকান আর্মি। তারা যেই নতুন প্রশাসন গঠন করতে যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে রাখাইনের যারা রোহিঙ্গা আছে তাদের প্রতিনিধি রাখতে হবে সর্বস্তরে, এবং এটি বলা হচ্ছে জাতিসংঘের মারফতে তারা এই প্রস্তাবটা দিয়েছে। আরাকান আর্মির সাথে অন্যান্য বিষয়ে সরাসরি যোগাযোগ হলেও এই প্রস্তাবটি তিনি আমাদের বলেছেন যে জাতিসংঘ মারফতে আমরা তা দিয়েছি এবং আরাকান আর্মি কী ধরনের প্রতি উত্তর দেয় সেটির অপেক্ষায় আছে। বাংলাদেশের যে দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে আরাকান আর্মিকে, যে তারা যেন দেখায় যে হ্যাঁ জাতিগত নিধন যেটি হয়েছে 2017 সালে সেই ব্যাপারে তাদের যেই মতাদর্শ তারা আগে বলেছে যে তারা সেটির বিরোধিতা করে, জান্তা সরকারের বিভিন্ন সমালোচনা করেছে, সেটিরই একটি প্রতিফলন হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ তোমাদের যেই প্রশাসন আছে সেখানে আরাকান প্রশাসন আছে সেখানে তোমরা রোহিঙ্গাদের রাখো, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ তুমি জাতিগত নিধনের যে বিরোধিতা করছো সেটির অবস্থান তুমি বহাল রেখেছো। আরেকটা প্রশ্ন হাফিজ, আপনি নিশ্চয়ই মনে থাকবে যে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে চীনের কমিউনিস্ট পার্টিকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে তারা বলেছিল যে রাখাইনে তারা রোহিঙ্গাদের জন্য একটি স্বাধীন রাজ্য চায়, এবং এরপরে আমরা দেখেছি জান্তা সরকার কিন্তু একটা বিবৃতিও দিয়েছে এটার পাল্টা হিসেবে, এবং তারা এই যে প্রস্তাবটা দিয়েছিল জামাতে ইসলামী সেটাকে দেখছে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে। এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেটা বললেন যে রাখাইনে যে প্রশাসন তৈরি হচ্ছে আরাকান আর্মির নেতৃত্বে, সেখানে রোহিঙ্গা প্রতিনিধিদেরকে রাখার যে বিষয়টা তিনি বলেছেন, এতে করে নেপিদোর সাথে ঢাকার কোনো কূটনৈতিক টানাপোড়েন তৈরি হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আশিক, আপনি যেই প্রশ্নটি আমাকে করেছেন সেই একই ধরনের প্রশ্ন কিন্তু আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে করেছি। আপনি জানেন যে গত রবিবার একটি সেমিনার হচ্ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, সেখানে তিনি স্পষ্ট করে কিছু মোটা দাগে কিছু কথা বলেছেন। সেখানেই তিনি বলেছেন যে আমরা রাখাইনে যেই পরিস্থিতি আছে, আমার এখন প্রতিবেশী আরাকান আর্মির সাথে আমরা যোগাযোগ করছি। ইতিমধ্যে কিন্তু আপনি যেটি বলছিলেন যে জামাতে ইসলাম যেই স্বাধীন রাষ্ট্র চাচ্ছে রোহিঙ্গাদের জন্য, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা যেটি বলছিলাম যে নেপিদো একটি চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অসন্তুষ্টি জানিয়ে, সেখানে কিন্তু এই বিষয়টিও আছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বললাম, আমরা যখন আরাকান আর্মির সাথে যোগাযোগ করছি, আবার আমি এই কথাও বলছি, সেটি কি একটা আরেকটার সাথে বিপরীতমুখী হয় কি না? তো তিনি বললেন যে আমার গ্রাউন্ড রিয়েলিটি অন্যরকম, আমি তার সার্বভৌমত্ব অখণ্ডতায় বিশ্বাস করি, শ্রদ্ধাশীল, কিন্তু আমার গ্রাউন্ড রিয়েলিটি হলো আমার এই মুহূর্তে প্রতিবেশী আরাকান আর্মি, তাদের সাথে আমার যোগাযোগ করতে হবে আমার সুরক্ষার স্বার্থে। এখানে আবার যদি তাকমাদো আসে তাহলে আমি তার সাথেও যোগাযোগ করব, কিন্তু এই মুহূর্তে আমার আর কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে সে যার সাথে চায় তার সাথে যোগাযোগ করতে পারবে। এই ক্ষেত্রে কেউ যদি নেতিবাচক হয় বা অসন্তোষ হয় তাহলে বাংলাদেশের করার কিছু নেই, এটি সোজা সাপটা তিনি বলে দিয়েছেন।
আমরা জানি যে রাখাইনে মানবিক করিডোর নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হয়েছে। আমরা যদি আরও একটু বলি যে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একদম তাদের মনোভাবটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা এই মানবিক করিডোরের বিষয়ে যে সরকার তাদের সাথে কোনো আলোচনা করেনি এতে তারা একেবারেই খুশি হন নাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি জানেন যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশে গাজার মতো পরিস্থিতি তিনি চান না। আমরা দেখছি যে এর মধ্যেই এই টানাপোড়েনটা তো এক ধরনের ছিল, এটা নিয়ে এক ধরনের কথাবার্তা ছিল, তার মধ্যে আজকে তিনি যেই কথাটা বললেন এতে করে নতুন কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা? আপনি ডিপ্লোমেসি বা নিরাপত্তার ক্ষেত্রে অনেক ধরনের শঙ্কা আমরা দেখি। বাংলাদেশ সরকার আমরা যদি দেখি যে আগের পজিশন যদি আমরা বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে মানবিক করিডোর আমরা যেটি মানবিক করিডোর বলছি বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে তারা করিডোরের কথা বলেনি, তারা চ্যানেল মানবিক সহায়তা ত্রাণ পাঠাবার জন্য রাখাইনে ত্রাণ পাঠাবে জাতিসংঘ, সেই জন্য বাংলাদেশকে একটি চ্যানেল তৈরি করে দিতে বলা হয়েছে। এবং এই চ্যানেলটি কি নৌপথে হবে, সড়ক পথে হবে? সড়ক পথে আপনি সড়ক দিয়ে গেলে সেটি তো করিডোরই হচ্ছে, তো চ্যানেল করিডোরের মধ্যে তফাৎ কি সেটিও আমরা জানতে চেয়েছি। তো এই মুহূর্তে বলা হচ্ছে যেই চ্যানেলটি আছে বাংলাদেশের পজিশন এখনও একই রকম, যে মানবিক চ্যানেল নিয়ে একটি কথা হচ্ছে, সেই কথাটি মিয়ানমার জান্তা সরকারের সাথে আলাপ করা হয়েছে প্রাথমিক পর্যায়ে, সিদ্ধান্ত মানে চূড়ান্তভাবে কিছু বা আনুষ্ঠানিকভাবে কিছু আলাপ হয়নি। এবং বলা হচ্ছে যে আমরা আলাপ করেছি এবং বাংলাদেশে যেহেতু এইভাবে নেতিবাচক কিছু কথা উঠছে, সমালোচনা হচ্ছে, আপনি জানেন যে বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছে যে আমি কেন আরাকান আর্মি বা মিয়ানমারের যুদ্ধে আমি কেন জড়াবো। তো সেই ক্ষেত্রে তিনি বলছেন যে আমাদের সব পক্ষের সাথে যোগাযোগ হচ্ছে, আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন দল আছে, স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আলাপ করব, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। আবার সে সব পক্ষ যদি মতামত দেয় যে হ্যাঁ আমি চ্যানেল দিব, তার মানে এই নয় যে আমি সিদ্ধান্ত নিয়ে নিব। তো এই মুহূর্তে বলা চলে যে এই ব্যাপারটা নিয়ে আসলে দ্বিধা চলে আছে সরকার। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সরকারের মধ্যে এক ধরনের দ্বিধা রয়েছে, কিন্তু একটা জটিল পরিস্থিতির কিছুটা কিন্তু আভাস পাওয়াও যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে মিয়ানমার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে অসন্তোষের কথা জানিয়েছে। তো পরিস্থিতিটা যদি জটিল হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের কি কোনো প্রস্তুতি আছে? নিরাপত্তা উপদেষ্টা কি কিছু জানিয়েছেন এই প্রসঙ্গে? এই মুহূর্তে তিনি আসলে যেটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তারা তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। এক হলো আমাদের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষার জন্য তিনি বলছেন তাদের প্রতিবেশী হলো আরাকান আর্মি, সেই আরাকান আর্মির সাথে সর্বোচ্চ যোগাযোগ চালিয়ে যাবে। সেই ক্ষেত্রে নেপিদো তাকমাদো কী ভাবছে সেটি ঢাকা সেভাবে গুরুত্ব দিচ্ছে না। আরেকটি বলা হচ্ছে রাখাইনে যেহেতু নতুন প্রশাসন গঠন হতে যাচ্ছে, সেখানে রোহিঙ্গাদের রাখা হচ্ছে কিনা সেটি তারা অবজারভেশন করবে, সেটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারপরে গিয়ে তারা বলছেন তারপর আমি গিয়ে সিদ্ধান্ত নিব আমি করিডোর দিব কি দিব না। সেই জন্য আসলে এখনই এই জটিলতার মধ্যে তিনি বলছেন যে আমি এই জটিলতার মধ্যে ঢুকতে চাইছি না, কারণ তার আগে আমার আরও 2-3টা ধাপ আছে, সেটির পরে আমি আসলে এখানে দেখব বা এটার বিষয়ে গুরুত্ব দিব। আচ্ছা, আরেকটা সেক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারছি বা আমরা যতটুকু বুঝতে পারছি তাতে এই পুরো প্রক্রিয়াটা করা হচ্ছে যাতে করে যারা বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ে আছেন, শরণার্থী রয়েছেন, তাদেরকে যেন নিরাপদে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়ায় কি কোনো অগ্রগতি হয়েছে? আরাকান আর্মি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো আশ্বাস দিয়েছে যে তারা এই রোহিঙ্গাদেরকে ফেরত নেবে? আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ করছে, একই সাথে জান্তা সরকারের সাথে যোগাযোগ করছে। আপনি যদি দেখেন গত বছরে একটি সময় পররাষ্ট্র প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা বিমস্টেকে গিয়েছিলেন সেখানে থাইল্যান্ডে, সেখানে জান্তা সরকারের সাথে আলাপ হয়েছে। জান্তা সরকার কিন্তু বলেছিল যে 1,80,000 যাচাই বাছাই হয়েছে, আমরা তাদের নিয়ে যাব। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বরাবরই বলছে, বা গ্রাউন্ড রিয়েলিটি আমি আপনিও জানি, যে যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে কোনো নিশ্চয়তা নেই, সেখানে রোহিঙ্গারা তো যাবে না। তার অধিকার তো পরের বিষয়, সে তো আপনার বাঁচার জন্যই সে যাবে না। তো সেই প্রত্যাবাসনের পরিবেশ আসলে ওখানে তৈরি হয়নি। আমরা দেখেছি নতুন করে 1 লাখের উপরে রোহিঙ্গা 1,18,000 রোহিঙ্গা এসছে, এবং আমরা কিন্তু সেটাও বলেছি, আপনি জানেন যে ইতিমধ্যে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে 1,18,000 রোহিঙ্গা আমি নিবন্ধন করে ফেলেছি, তুমি ওদের ঘরের জন্য জায়গার বরাদ্দ দাও। তো ইতিমধ্যেই প্রায় 17 লাখ রোহিঙ্গা কিন্তু আমাদের এখানে আছে। কক্সবাজারের যদি পুরো পপুলেশন দেখি, ওইখানে কিন্তু রোহিঙ্গাদের পপুলেশন হাইয়েস্ট, এবং বন উজাড় করা হয়েছে, পরিবেশগত নানা দিক তো আছেই বিরূপ। তো এখন বাংলাদেশ সরকার বলছে আমরা আর কোনো রোহিঙ্গা নিব না, সেখানে মানবিক হোক আর যেই বিবেচনাই হোক, এই মুহূর্তে আর রোহিঙ্গা নেওয়া হবে না। এই 1,18,000-এর জন্য যে জায়গা, ঘরের জন্য জায়গা বরাদ্দ, সেটিও তারা বিবেচনা করবে পরিবেশগত দিক বিবেচনা করে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু
এই মুহূর্তে যদি আপনি দেখেন সার্বিক বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের চলমান পরিস্থিতি সবই কিন্তু ঘোলাটে এবং জটিল। তার মানে আমরা কি এটা কি যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে খুব শীঘ্রই রোহিঙ্গার প্রত্যাবাসন শুরু হবে, সেটা কি সহসা শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি? সেটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা, আমরা যখনই তাকে এই ব্যাপারে সাক্ষাৎকার নিয়েছি বা প্রশ্ন করেছি, জিজ্ঞাসা করেছি, তিনি কিন্তু বারবারই বলেছেন যে গ্রাউন্ড রিয়ালিটি হলো রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি। আমি এখনই জান্তা সরকার বললো 1,80,000 আমার যাচাই বাছাই হয়ে গেছে, তুমি পাঠিয়ে দাও, আমি পাঠাতে পারবো না, কারণ রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে 3টি শর্ত একদম স্পষ্ট করা আছে। স্বেচ্ছায় হতে হবে, নিরাপদ পরিবেশ থাকতে হবে এবং আপনার ডিগনিটি দিতে হবে। তো রোহিঙ্গাদের ডিগনিটি জান্তা সরকার দিবে না আরাকান আর্মি দিবে, সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। তারপর আপনার ওখানে পরিবেশ এখনও নিশ্চিত নয়। একই সাথে আপনার স্বেচ্ছার যে বিষয়টি আছে সেটিও আপাতত যদি আমরা বলি রোহিঙ্গারা যাচ্ছে না। অনেক ধন্যবাদ নাফিসা, নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।